আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো স্যার। আমরা এই 5-6 দিন তোমাদের সাথে থাকলাম, তোমাদের কেমন লাগছে আর কি? আলহামদুলিল্লাহ ভালো স্যার। তোমরা কি কিছু শিখতে পেরেছো মনে হয়? জি স্যার। যদি তোমরা কিছু শেখো, অতটুকু হবে আমাদের সার্থকতা। কথা কি বুঝছো? জি স্যার। আজকে আমরা ম্যাথমেটিক্স দিয়ে শুরু করেছিলাম, আবার ম্যাথমেটিক্স দিয়ে শেষ করব। মাঝে হয়তো তোমাদের ম্যাথমেটিক্স নেওয়ার কথা ছিল, আমরা একটু আমার শারীরিক অবস্থার জন্য একটু চেঞ্জ করে নিয়েছিলাম, যেটা অ্যাপটিটিউডটা আগে নেওয়া হয়েছে। কথা কি বুঝছো? আচ্ছা, আমরা ম্যাথমেটিক্স এর অনেকগুলো চ্যাপ্টার, এতগুলো তো দুটো ক্লাসে নেওয়া সম্ভব নয়। আমরা যতটুকু আগানো যায় সেই অনুযায়ী আমরা আজকে তোমাদের জন্য রাখছিলাম। গত ক্লাসেই বলে দিয়েছিলাম যে তোমাদের পরিমিতি দেখা। পরিমিতিটাতে কি করে তোমরা জানো? পরিমিতি দিয়ে কি করে কেউ কি বলতে পারো? দ্যাট মিনস পরিমিতি দ্বারা জমি জমা যা আছে এর সমস্ত ক্ষেত্রফলগুলো বের করার জন্য আমরা নরমালি পরিমিতি ব্যবহার করে থাকি। এই পরিমিতির জন্য আমি কতগুলো একটা ছকের সূত্র দিয়ে রাখছি। কথা কি বুঝছো? এই সূত্রগুলো আমরা অনেকেই হয়তো জানি, অনেকেই জানি না। যেমন দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি তো সবাই। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। একটা ত্রিভুজের, এই ত্রিভুজ কখন হাফ ভূমি ইন্টু উচ্চতা হবে? যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তখনই আমরা লিখতে পারো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এরপরে আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা জানি? বলতে পারবা কেউ? সমবাহু ত্রিভুজ চেনো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, কাকে বলে বলো তো? আর যে যে ত্রিভুজের প্রতি বাহু সমান। না, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান এবং কোণগুলো সমান, কোণগুলো, সব সেই ত্রিভুজকে আমরা বলবো হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সব কতটুকু হবে জানো? স্যার 90 ডিগ্রি 60 ডিগ্রি, স্যার। 60 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে তিন ভাগ করলে প্রতিটা কোণেই হয় কত? 60 ডিগ্রি করে। এই জন্য এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এ ইকুয়াল টু রুট ওভার 3/4 এ স্কোয়ার। এটি একটু জানলে আমাদের ছোট্ট অঙ্ক পরীক্ষাতে দিয়ে দেয় যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত। শুধু বাহুর দৈর্ঘ্যটা যদি আমরা জানি, তাহলে আমরা এই ক্ষেত্রফলের জন্য রুট ওভার 3/4 এ স্কোয়ার আমরা ব্যবহার করে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এরপরে আছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজও তো চিনি আমরা, তাই না? যে ত্রিভুজের দুই বাহু সমান, তাকে আমরা বলবো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর দুই বাহু সমান হলে ওই কোণ দুটো কি হবে? সমান হবে আর কি। এই সমদ্বিবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফল হচ্ছে a ইকুয়াল টু b/4 রুট ওভার 4 বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এই সূত্রের সাহায্যে আমরা কি বের করতে পারবো? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এরপরে আছে আমাদের বিষম বাহু। বিষম বাহু মানে যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান। তিনটা বাহু মনে করো, একটা এ, একটা বি, একটা সি, তিনটেই এক একটার মান একটা 2 হতে পারে, একটা 4 হতে পারে, একটা 5 হতে পারে। এরকম যদি আমরা ত্রিভুজ পাই, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা ওই বিষমবাহু ত্রিভুজের পরিসীমার অর্ধেক। পরিসীমা কি হয়? পরিসীমা বুঝি তো? যদি আমরা 4 বাহু থাকে 4 বাহুর যোগফলকে পরিসীমা বলবো, 3 বাহু থাকলে 3 বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলবো। আর এই বিষম বাহুর ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু লিখি a প্লাস বি প্লাস c/2, দ্যাট মিনস পরিসীমার অর্ধেক। এখান থেকে ক্ষেত্রফল পাবো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস বি। দ্যাট মিনস ওই পরিসীমার অর্ধেক থেকে আমরা প্রত্যেকটা বাহুকে বিয়োগ করে এর বর্গমূল করলে যেটা পাবো সেটি হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এগুলো অঙ্ক করার সময় একটু ক্লিয়ার হয়ে যাবে। এরপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলতে পারো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? এই তোমাদের একটু একটু সারা শব্দ দিতে হবে রে বাবা।
বর্গক্ষেত্র কি আমরা চিনি? হ্যালো, জি স্যার। হ্যাঁ, বর্গক্ষেত্র কি বলতো? এই বর্গক্ষেত্র চেনো কিনা? না চিনলে বলবো, আমি তো আছি শেখানোর জন্যই। বর্গক্ষেত্র যে চতুর্ভুজের 4টা বাহু সমান এবং কোণগুলো হচ্ছে সমকোণ, তাকে আমরা বলবো হচ্ছে বর্গক্ষেত্র। কলম লাগবে, আঁকাবো কলমটা। এখানে আমি নিব না, জাস্ট কলমটা লাগবে, এটা নিব না তো, নতুন কিছু আঁকাইতে চাবো। আচ্ছা, বর্গক্ষেত্রে আমরা বলতেছি 4টা বাহু, প্রত্যেকটা বাহুই আমরা যদি সমান ধরি এটাকে, এবং এই কোণগুলো কত হবে? কোণগুলো হবে 90 ডিগ্রি। এটাকে আমরা বলবো হচ্ছে কি বর্গক্ষেত্র। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার কেন হলো, কি করে হলো এটা কি বোঝো? দ্যাট মিনস বর্গক্ষেত্রকে আমরা দুইটা ত্রিভুজে ভাগ করে নিতে পারি, মাঝখানে একটা কর্ণ যোগ করলে দুইটা ত্রিভুজ হয়ে যায় না? একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। কিছুক্ষণ আগে আমরা শিখছি না, হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ এক্স স্কোয়ার। তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? দুইটা যদি গুণ করি, দুই দিয়ে কাটা গেলে কত থাকবে? এক্স স্কোয়ার। এটা কি বুঝছি আমরা সবাই? হয় স্যার। হ্যাঁ, অনুরূপ ভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের 4টা বাহু মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কোণগুলো হচ্ছে আয়তক্ষেত্রের কোণগুলো কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এটাকে আমরা বলি আয়তক্ষেত্র বলি। আয়তক্ষেত্রের ক্ষেত্রেও যদি আমরা আয়তক্ষেত্রকে যে কোনো একটা কর্ণ যদি যোগ করি, দুইটা কি ত্রিভুজে ভাগ হবে, তাই না? একটা বাহুর দৈর্ঘ্য এ আর একটা বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে একটা ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি, তাই তো? আর একটা ক্ষেত্রফল হবে একই, হাফ ইন্টু এ কিউ। একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি হয়ে যাবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ ইন্টু বি। দ্যাট মিনস আমরা এত কিছু মনে না রাখলেও আমাদের মনে রাখতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা যে বর্গক্ষেত্রের বাহু আছে, বাহুকে যদি আমরা 2 বার গুণ করি তাহলে এক্স স্কোয়ার পাবো। অনুরূপ ভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দুইটা বাহু যেহেতু আলাদা, দুইটা বাহুকে গুণ করলেও আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, যদি এই ত্রিভুজ সূত্র তোমাদের মনে না থাকে। আর এই মনে রাখ, এখান থেকেই এই ক্ষেত্রফলগুলো তৈরি হয়েছে। এরপর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল দুই ভাবে আমরা বের করতে পারি, একটা ব্যাসার্ধ দিয়ে বের করতে পারি, আর এটা হচ্ছে ব্যাস বা ডায়ামিটার দিয়ে বের করতে পারি। ব্যাসার্ধ যদি আমরা বের করি তাহলে বৃত্তের ক্ষেত্রফল এ সমান সমান লিখি হচ্ছে পাই আর স্কোয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ। যদি আমরা ব্যাস দিয়ে বের করি, ব্যাস দিয়ে যদি বের করি পাই ডি স্কোয়ার বাই 4। এখন আর এবং ডি এর মধ্যে একটা সম্পর্ক আছে, আর ইকুয়াল টু হচ্ছে ব্যাসের অর্ধেক, আর ইকুয়াল টু হচ্ছে ডি বাই 2। আর ইকুয়াল টু কত? ডি বাই 2। এটা জানি তো সবাই? হ্যাঁ, হয় স্যার। হ্যাঁ, জি স্যার। ওই আর এর জায়গায় ডি বাই 2 হোল স্কোয়ার করলে দেখবো যে ডি স্কোয়ার বাই কি চলে আসবে? 4 চলে আসবে। এরপর হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিক, প্রথমে আমাদের সামান্তরিক চিন্তা হবে, তারপর আমাদের ক্ষেত্রফল চিন্তা করতে হবে। সামান্তরিকের সংজ্ঞা কি তোমরা জানো কেউ? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, তাকে নরমালি আমরা বলি হচ্ছে কি সামান্তরিক। এখন আমার সামান্তরিকে যে কোনো একটা কর্ণ যদি যোগ করি, এখন শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর যদি আমরা লম্ব টানি, এটা হবে আমাদের উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, এখানে কয়টা ত্রিভুজ হচ্ছে, এখানে লম্ব টানলে এই পাশে একটা, ওই পাশে একটা, দুইটা ত্রিভুজে ভাগ হয়ে যাচ্ছে। এখানকার ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা, ওই পাশের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। দুইটাই সমান বলে 2 দিয়ে গুণ করলে আমরা তাড়াতাড়ি লিখতে পারবো। সামান্তরিকের যদি আমরা ক্ষেত্রফল বলি, সেই ক্ষেত্রফল হচ্ছে ভূমি
ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু ভূমি যদি বি হয়, উচ্চতার যদি এইচ হয়, তাহলে আমরা লিখতে পারি বি ইন্টু এইচ। সামান্তরিকের সূত্র আর একটা সূত্রের সাহায্যে আমরা ভূমি ছাড়া কর্ণের মাধ্যমেও আমরা নির্ণয় করতে পারি। যদি যে কোনো একটা কর্ণ যোগ করি, যে কোনো শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর যদি আমরা লম্বটা নিই, তাহলে সেটা হবে আমার উচ্চতা। তাহলে এখানেও দুইটা ত্রিভুজ হচ্ছে, এখানে আমরা লিখতে পারি হাফ ভূমি ইন্টু উচ্চতা। দুইটা ত্রিভুজের ভূমি একই, উচ্চতাও সেম, তাহলে দুইটা হাফ হাফ এক হয়ে গেল, যোগ করলে আমরা লিখতে পারি ভূমি ডি ইন্টু এইচ। ডিতে হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ, এইচ হচ্ছে আমরা হাইট বা উচ্চতা বলে থাকি। তাহলে আমরা সামান্তরিকের জন্য, ক্ষেত্রফলের জন্য আমরা দুইটা সূত্র ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, আরটা হচ্ছে কর্ণ ইন্টু উচ্চতা। এরপরেরটা আছে আমাদের রম্বস। রম্বস চিনি তো? জি স্যার। যে চতুর্ভুজের চারটে বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে আমরা বলবো হচ্ছে রম্বস। হ্যাঁ, কিছু বলছো তোমরা? কি কিছু, হ্যালো, তোমরা কি কিছু বলছো? আচ্ছা, তাহলে আমরা রম্বস বলছি। স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, তাহলে বলেন, শুরু করেন। আচ্ছা, এখন রম্বস যেটা জিজ্ঞেস করছিলাম, তুমি রম্বস চেনো কিনা সেটাই আমি জানতে চাচ্ছিলাম। রম্বস কাকে বলে? রম্বস রম্বস একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের চারটা বাহু সমান এবং সমান্তরাল, তাকে আমরা বলবো হচ্ছে রম্বস। এখন রম্বসের জন্য রম্বসের কর্ণদ্বয়, এটা আরেকটু জানতে হবে। রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে আর কি। দ্যাট মিনস হচ্ছে রম্বসের কর্ণদ্বয়ের যে ছেদ করছে, ছেদ বিন্দুতে আমাদের সমকোণ তৈরি হবে। এই রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দ্যাট মিনস আমরা রম্বসের ক্ষেত্রফল বলবো, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেককে আমরা রম্বসের ক্ষেত্রফল হিসেবে আমরা বলবো আর কি। এরপর হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ, তার দুইটা বাহু সমান্তরাল থাকে, অন্য দুইটা বাহু সমান্তরাল থাকে না, এই এবং এদের মধ্যে একটা উচ্চতা থাকে। দ্যাট মিনস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বলি এ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। এখানে সমান্তরাল বাহু আছে এ এবং বি, এ প্লাস বি এর অর্ধেক ইন্টু এদের মধ্যে উচ্চতা, গুণ করলে আমরা কি পাবো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাবো। এগুলো সূত্রটা যদি না জানো, তুমি অঙ্ক করতে পারবে না। কথা কি বুঝছো? এই সূত্রের সাথে তোমাদের প্রথমে সম্পর্ক যুক্ত হতে হবে, তোমাদের প্রথমে শিখতে হবে। শিখলেই ছোট ছোট অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে, সেই পরীক্ষার উত্তরগুলো তুমি তাড়াতাড়ি দিতে পারবা। জি স্যার। এরপরে তোমরা বহুভুজ চেনো কিনা? কেউ কি বহুভুজ চেনো? চিনি স্যার। একটু বলতে পারবা? মেলাদিন পড়েনি তো। আচ্ছা আচ্ছা, ত্রিভুজ তো চিনি, ত্রিভুজ চেনো? ত্রিভুজের সাথে ভুজ লাগানো আছে, চতুর্ভুজের সাথে ভুজ লাগানো আছে, আছে না? ত্রিভুজ কি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি হচ্ছে ত্রিভুজ বলি। বহু মানে অনেকগুলো বাহুর সমন্বয়ে সীমাবদ্ধ ক্ষেত্র যেটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে বহুভুজ। বহুভুজ একটা পঞ্চভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, সবগুলি হচ্ছে বহুভুজ। এখন এই বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি, একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। অন্তস্থ কোণের সমষ্টি দ্যাট মিন হচ্ছে, এই যে মনে করো যে এখানে একটা বহুভুজ আছে, এটা ষড়ভুজ আছে এ বি সি ডি ই এফ, এর ভিতরে কোণ আছে এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, ই কোণ, এফ কোণ। এই কোণের সমষ্টি কত হবে সেটা জানার জন্য আমাদের একটা সূত্র লেখা লাগে, 2n-4 সমকোণ। এটা হচ্ছে বাহুর সংখ্যা। এখন বলো তো ত্রিভুজের বাহু কয়টা? তিনটা। এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। এখানে বসাও তো, 2 এর সাথে যদি 3 ব্যবহার করো কত হয়? 2 গুণ 3 কত? 6। 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2 সমকোণ হয়েছে। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে যে কোনো ভুজের কোণের পরিমাণ আমরা বের করতে পারবো। পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি কত বলতে পারবা? পঞ্চভুজের এই সূত্রের সাহায্যে পঞ্চভুজের বাহু কয়টা? 2 into 5 minus 4। হ্যাঁ, তা কত হয়? 10 এর থেকে 4 গেলে কত থাকে?
6 সমকোণ, 6 মানে কি সমকোণ মানে কি কত ডিগ্রি, এক সমকোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি। তা 6 সমকোণ সমান সমান কত, 6 নং কত 540 ডিগ্রি, তাই তো। এখন যদি এটা সুষম পঞ্চভুজ হয় তা প্রত্যেকটা কোণের পরিমাণ কত হবে, 540 কে কত দিয়ে 5 দিয়ে ভাগ করলে তোমরা প্রত্যেকটা কোণের পরিমাণ পাবে। আর বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি, বাইরের যে কোণ, এটা হলো ভিতরের কোণ দিছিলাম 2n-4 সমকোণ, আর যদি বাহিরের কোণগুলো নেই তাহলে 2n+4 সমকোণ। এই দুইটা সূত্র একটু আমাদের জানতে হবে। আর সুষম বহুভুজের শীর্ষবিন্দু, বহুভুজের কেন্দ্র শীর্ষবিন্দুগুলোর যোগ করলে n সংখ্যক সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। দ্যাট মিনস হচ্ছে এই যে আমাদের মনে করো এটা কি আমাদের বহুভুজ, হ্যাঁ বহুভুজ। এখন বহুভুজের একটা কেন্দ্র থাকবে, এই কেন্দ্র থেকে প্রত্যেকটা কোণ যদি আমরা যোগ করি, এই প্রত্যেকটা কোণ যোগ করলে কি হবে, এই যে ত্রিভুজগুলো হবে এই ত্রিভুজগুলো কি হবে, সমবাহু ত্রিভুজ হবে। কথা কি বোঝা গেছে? এই ত্রিভুজগুলি কি হবে, আমাদের সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। এখন সুষম বহুভুজের একটা ক্ষেত্রফল পাওয়া যায় n(a²/4 cot 180 ডিগ্রি বাই n। n হচ্ছে বাহুর সংখ্যা, a হচ্ছে সুষম বহুভুজের প্রত্যেক বাহু যদি সমান হয় সেই সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে n, আর এই একটা সূত্রের মাধ্যমে cot 180/π, এর সাহায্যে আমরা কি পাবো, সুষম বহুভুজের ক্ষেত্রফল পাবো। এখন আমরা ছোট্ট একটু সমস্যা সমাধানের দিকে যাচ্ছি। একটি সুষম পঞ্চভুজের শীর্ষকোণ কত ডিগ্রি? কিছুক্ষণ আগে কিন্তু এটা বলে দিছিলাম, পঞ্চভুজের শীর্ষকোণ, দ্যাট মিনস প্রথমে আমরা বাইর করব পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত, সেই সমষ্টিতে যেহেতু পঞ্চভুজের 5টা বাহু, এই বাহু বা 5টা কোণ আছে, 5 দিয়ে যদি আমি ভাগ করি, ভাগ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে পঞ্চভুজের এক একটা কোণের পরিমাণ। শীর্ষকোণ মানে যে কোনো একটা শীর্ষকোণ বোঝাবে, এটা কত হচ্ছে 108 ডিগ্রি। তোমার ছোট্ট করে প্রশ্ন দেওয়া থাকবে যে 110, 120, 108, 144। তুমি যদি এই সূত্রটা বসায় তাড়াতাড়ি করতে পারো, দেখবা যে তোমার অঙ্ক তাড়াতাড়ি মিলে যাবে, 108 বসাবো। আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন মুখস্থ করে পারা যাবে না, যদি তুমি এই সূত্রগুলো যদি ব্যবহার করতে পারো তাহলে তুমি তাড়াতাড়ি এর উত্তরটা বের করতে পারবা। আর একটা জিনিস, বর্গের ক্ষেত্রফল কত হলে পরিসীমা 20 মিটার হবে? ছোট্ট একটা প্রশ্ন, বর্গের ক্ষেত্রফল কত হলে পরিসীমা 20 মিটার হবে? এখন আমরা পরিসীমা বুঝি, পরিসীমা চিনি কিনা আমরা সবাই? ইয়েস অর নট তোমরা একটু সাড়া দিও যে স্যার চিনি, বা এই মুহূর্তে আমাদের মনে নেই, তাহলে আমার জন্য কি হয়, আগানো সহজ হবে। জি স্যার চিনি। চিনি পরিসীমা কি বলো তো? 4 বাহুর যোগফল। 4 বাহুর যোগফল। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি 4x, 4 যোগ 4 যোগ মানে x যোগ x যোগ x, 4 বার যোগ করলে কত হবে, 4x হবে। এই 4x সমান সমান কত দেওয়া আছে, 20 মিটার। বর্গক্ষেত্রের পরিসীমা কত দেওয়া আছে, 20 মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে, 4 দিয়ে 20 কে ভাগ করলে কত হবে, 5 মিটার। আর কিছুক্ষণ আগে আমরা শিখে ফেললাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার, দ্যাট মিনস x স্কয়ার। x গুণ x করলে কি পাবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তাহলে 5 × 5 গুণ করলে কি পাবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাবো না, কত, 25 পাবো। এখানে দেওয়া ছিল হয়তো 9 ছিল, 16 ছিল, 25 ছিল, 36 ছিল, আমরা কোনটা ব্যবহার করব, আমরা তো যদি বাইর করে দেখতেছি আমাদের হয়ে যাচ্ছে কত, 25। তাহলে আমরা এটাকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেবে আমরা উত্তর দিতে পারবো, পারা যাবে না? জি স্যার। এরপর একটা ছোট্ট প্রবলেম, একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 হইলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার? আমরা সমবাহু ত্রিভুজের বাহু গুলো কি সমান না?
জি স্যার। জানি। তার ক্ষেত্রফল কিছুক্ষণ আগে আমরা লিখছিলাম √3/4 a²। √3/4 a² এবং সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল সমান দেওয়া ছিল কত? 25√3। এখান থেকে যদি আমি 25 এই ক্ষেত্রফল সমান 25√3 ব্যবহার করি তাহলে আমরা এখান থেকে a² এর মান পাবো। a² হচ্ছে 100 হয়েছে, আর 100 কে বর্গমূল করলে a সমান 10 মিটার হবে। এখানে হয়তো তোমাকে সমস্যার মধ্যে দেওয়া আছে 5, 10, 50, 100, এর মধ্যে আমরা তাড়াতাড়ি বের করতে পারবো না। বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য আমরা 10 মিটার লিখে দিতে পারবো। এরপরে ছোট্ট একটা প্রশ্ন বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ বাড়ালে ক্ষেত্রফল কতগুণ? দ্যাট মিন্স দৈর্ঘ্য এবং প্রস্থ যা ছিল তার দ্বিগুণ বাড়বে, বাড়লে এর ক্ষেত্রফল কত গুণ বাড়বে? কথা কি বোঝা যাচ্ছে? নরমালি যদি আমরা মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কত, এক্স এবং ওয়াই, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ইন্টু ওয়াই। দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ বাড়লে দ্যাট মিন্স দৈর্ঘ্য হবে টোয়াইস এক্স, প্রস্থ হবে টোয়াইস এক্স, তাহলে এদের ক্ষেত্রফল কি হবে? 4x। তার ক্ষেত্রফলের বৃদ্ধি কত গুণ হবে? দ্যাট মিন্স এই ক্ষেত্রফলকে আগের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা পাই যাব কয় গুণ? 4 গুণ। বুঝা গেছে? জি স্যার। আবার বলতেছে কোন বর্গের বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটা বর্গের বাহুর দৈর্ঘ্য, মনে করো বর্গের ক্ষেত্রফল কি, যদি বর্গের বাহুর দৈর্ঘ্য x হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? x² হবে। আর বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে কি? 10% 10 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করলে কত আসবে? 0.1। দ্যাট মিন্স 0.1x, আর আগের ছিল x, দুটো যোগ করলে 1.1x। তাহলে দুই বাহুর দৈর্ঘ্যই বাড়ছে, তাই 1.1x ইন্টু 1.1x, এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 1.21x²। দ্যাট মিন্স হচ্ছে বর্গক্ষেত্রে যদি আমরা বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করি তাহলে ওই বৃদ্ধি ক্ষেত্রফল হবে 1.21x²। এরপর বলতেছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এখন আগের ক্ষেত্রফল ছিল x², আর এখন ক্ষেত্রফল হচ্ছে 1.21x², তাহলে বৃদ্ধি কত? দুই ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি 1.21x² মাইনাস x²। এখন একে যদি আমরা কি করি, ওই যে প্রথমে যে ক্ষেত্রফল ছিল x², যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলে বাড়ছে এই দুইটার পার্থক্য 1.21x² মাইনাস x²। একে শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা দেখতে পাবো যে এর ক্ষেত্রে মানে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে? 21%। দ্যাট মিন্স 1.21 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 0.21, আর x² আমরা কেটে দেব, একে 100 দিয়ে গুণ করলে হবে 21%। বোঝা যাচ্ছে কিছু? জি স্যার। না আবার ওই যে কলম দিয়ে করে দেখাইতে হবে? না স্যার, বুঝছি। আচ্ছা, একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? কিছুক্ষণ আগে আমরা রম্বস জানছি, রম্বসের ক্ষেত্রফল সমান কি বলেছিলাম? যে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। এখন কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 12 এবং 15, এই দুটাকে গুণ করবা, গুণ করে দুইটা ভাগ করলে আমরা কি পাবো? রম্বসের ক্ষেত্রফল পাবো। এরপর হচ্ছে এখন চিত্রের একটা ছবি দিয়ে দিছে, বলতেছে চিত্রের আয়তক্ষেত্রটির গাঢ় অংশের ক্ষেত্রফল কত? দেখো একটা আয়তক্ষেত্র আছে, ভিতরে একটা কি দেওয়া আছে? সার্কেল দেওয়া আছে। এখানে এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, আর এর মাঝে কি দেওয়া আছে? একটা বৃত্ত দেওয়া আছে, তাই না? এই বৃত্তের বাদে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, এটা বের করতে হবে। এখন আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে?
আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ আছে 6 সেন্টিমিটার, তা আয়তক্ষেত্রের ক্ষেত্রে হবে 10 ইন্টু 6 60। আর ভিতরে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ক্ষেত্রে বাদ দিতে হবে। আমরা এক লাইনই করে ফেলছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 10 ইন্টু 60 বিয়োগ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, কিছুক্ষণ আগে আমরা শিখলাম পাই আর স্কয়ার। এখন এখানে আর কত হবে? এই ডায়ামিটার দেওয়া আছে 6, তাই না? এই বৃত্তের ডায়ামিটার কত দেওয়া আছে? এখান থেকে এইটুকু দেওয়া আছে 6, আর এর অর্ধেক কত হবে? এটা হচ্ছে আমরা ব্যাসার্ধ। ডায়ামিটারের অর্ধেক কত হবে? 6 এর অর্ধেক 3 হবে। তাহলে আমরা পাই আর স্কয়ার বাদ দিলে যে ক্ষেত্রফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই যে দাগাঙ্কিত বা গাঢ় যে অংশটা দেখছি সেই অংশের ক্ষেত্রফল। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই মাঝে মাঝে পরীক্ষায় তোমাদের থাকে আর কি। দ্যাট মিনস একটু বুদ্ধি করলে তুমি তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবা। আরেকটা দেখা যাচ্ছে চিত্রের রাস্তার চওড়া 2 মিটার হলে রাস্তা দুইটির ক্ষেত্রফল হবে। দুইটা রাস্তা মনে করো একটা আয়তক্ষেত্রের মতন দেখতে দেখা যাচ্ছে, এর মধ্যে দুইটা রাস্তা ক্রস করছে। এখন বলতেছে রাস্তা দুইটির ক্ষেত্রফল কত। দেখো এই যে মনে করো যে হরিজেন্টাল বা অনুভূমিক যে রাস্তাটা আছে এর দৈর্ঘ্য যদি আমি নেই কত 10 মিটার, প্রস্থ কত 2 মিটার, তো এই রাস্তার ক্ষেত্রফল হবে। পরে খারাপভাবে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দেখো এখানে আমি এই 2 মিটারটা নিয়ে নিছি, তাই না? এই পুরোটাই নিয়ে নিছি এই ক্ষেত্রফল বের করার জন্য। তাহলে 10 ইন্টু 2 পুরোটাই নিছি। এখন এখানে প্রস্থ কত আছে? 10 মিটার আছে। 10 মিটার থেকে 2 মিটার বাদ দিবা, বাকিটুকু থাকবে। এবং একে 2 দিয়ে গুণ করলে আমরা দেখো 2 ইন্টু 10 প্রথম রাস্তার ক্ষেত্রফল, আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা বের করে নিছি। পরে হচ্ছে এখান থেকে প্রস্থ আছে 10, 10 এর থেকে যেহেতু 2 মিটার প্রস্থ বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল আগেই নিয়ে নিছি, 2 মিটারটা বাদ দিবা, 10 এর থেকে 2 দিলে 8, 8 ইন্টু রাস্তার প্রস্থ হচ্ছে 2 গুণ করলে আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফল হবে আমাদের রাস্তার ক্ষেত্রফল। এখানে রাস্তার ক্ষেত্রফল আমরা পাইলাম কত? দুইটা যোগ করলে 10, 10 2 গুণ 10 20, আর 2 গুণ 8 16, 20 আর 16 যোগ করলে 36 বর্গ মিটার। এখানে হয়তো তোমার ওই যে টিক চিহ্ন দেওয়ার জন্য 16, 32, 36, 40 থাকবে। এখন কেউ কি মুখস্থ করে টুক করে মানে আন্দাজে মারলে কি হবে? আন্দাজে মারলে হতে পারে চোখের আন্দাজে 2-4টা হয়ে যাবে, আর তুমি যদি বোঝো তাহলে তোমার উত্তর করতে কি সহজ হয়ে যাবে না? এখন আরেকটা বলছে একটা সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য বলছে 4 সেন্টিমিটার। আমরা কিছুক্ষণ আগে ওই বহুভুজের ক্ষেত্রফল সমান লিখছিলাম n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই m। এখন যেহেতু এখানে পঞ্চভুজ বলছে n এর জায়গায় কত হবে? 5 হবে। এ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, আমরা 4 সেন্টিমিটার বসাবো, ভাগ হচ্ছে 4 cot 180 আর n এর জায়গায় কত? 5। এটাকে আমরা ক্যালকুলেশন করলে 27.53 পাবো। এভাবে আমরা অঙ্কগুলো সাধারণত আমরা করতে পারবো আর কি। উপরে কিছু চলে গেছিল, এখন আমরা একটু ত্রিকোণমিতির মধ্যে ঢুকি। এখন ত্রিকোণমিতিতে আমরা বিভিন্ন কোণের অনুপাত গুলো জানার জন্য আমাদের ত্রিকোণমিতিটা দরকার। ত্রিকোণমিতির জন্য আমরা দেখো পাশে একটা চিত্র দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ লাগবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি সমকোণী ত্রিভুজের 3টা বাহুর একটা নাম থাকে, একটা থাকে লম্ব, একটা থাকে ভূমি, আর একটা থেকে অতিভুজ। এখন এর সাথে সম্পর্কযুক্ত আছে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। এখন ভূমির সাথে আমরা সাধারণত এই অ্যাঙ্গেলটা শো করে থাকি। এখন যার সাথে কস সাইনের যে আমরা সূত্র ব্যবহার করব সেই সাইনের জন্য আমরা সাইন থিটা ইকুয়াল টু আমরা জানবো লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর cos θ ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ।
আর tan θ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। এখন sin cos tan এটার আরটা ইনভার্স আছে, কোসেক θ আছে, সেক θ আছে, আর হলো tan θ আছে। কোসেক θ হচ্ছে 1 বাই sin θ, সেক θ হচ্ছে 1 বাই cos θ, cot θ হচ্ছে 1 বাই tan θ। দ্যাট মিন্স হচ্ছে sin যা ছিল কোসেক কি হবে, উল্টা যাবে। লম্ব উপরে ছিল, অতিভুজ নিচে ছিল, এখানে কি হবে, অতিভুজ উপরে যাবে, লম্ব নিচে আসবে। সেক θ কসের জন্য ভূমি উপরে ছিল, অতিভুজ নিচে ছিল, সেক θ অতিভুজ উপরে যাবে আর ভূমি নিচে নামবে। অনুরূপ ভাবে cot θ হচ্ছে ভূমি উপরে যাবে, লম্ব নিচে থাকবে। এই জিনিসগুলো আমাদের প্রথমেই শিখতে হবে। এর পরে হচ্ছে আমাদের কতগুলো আমরা যে সমস্ত কোণের মানগুলো তাড়াতাড়ি বাইর করতে পারবো এবং জানবো, এই মানগুলো আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখন সাইন 0 ডিগ্রি সমান কত, 0। 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, 90 ডিগ্রির মান হচ্ছে 1। এটা আমাদের জানতে হবে। অনুরূপ ভাবে cos হচ্ছে 0 ডিগ্রি মান হচ্ছে 1, 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হাফ এবং 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই যে cos এবং sin এর সূত্রটা আমরা যদি মনে করো যে এইভাবে মুখস্থ করতে না চাই, অন্যভাবে আমরা কি বের করতে পারি? এটা কি জানা আছে তোমাদের কিছু? তোমরা কি সেই ছোট জিনিসটা বোঝো? আচ্ছা, এটা জানার জন্য দ্যাট মিন্স 0 ডিগ্রি কে তুমি 0 দাও, তারপরে 30 কে 1 দাও, 45 কে 2 দাও, 60 কে 3 দাও এবং 90 কে 4 দাও। এভাবে আমরা লিখতে পারি না 0 1 2 3 4 দিতে পারি। এখন প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করো। মনে রাখার জন্য একটা নতুন পদ্ধতি আছে, 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করো, ভাগ করে এটাকে রুট করো, দেখবা যে ওই মানগুলো তুমি পেয়ে যাবা। তাহলে যদি এই সূত্রটা মনে থাকে তাহলে তোমাদের দেখবা যে আর মুখস্থ করার দরকার হবে না। দ্যাট মিন্স 0/4 একের মান যাই করি না কেন এটার মান কি হবে, 0, আর 0 এর রুট করলে 0ই থাকবে। 1/4 রুট করলে কত হবে, হাফ হয়ে যাবে না? 4 কে বর্গমূল করলে কত হবে, 2 হবে না, হাফ। 2/4 2 দিয়ে কাটলে কত হবে, হাফ হবে। হাফ কে রুট করলে কত হবে, 1/√2। অনুরূপ ভাবে 3/4 একে রুট করলে কি হবে, √3, আর 4 কে বর্গমূল হয়ে যাবে, 4 এর বর্গমূল হচ্ছে 2, √3/2। অনুরূপ ভাবে 4/4 একে কাটাকাটি করলে 1 হবে, 1 কে বর্গমূল করলে 1 হবে। আমরা এই সূত্রে এইভাবেও আমরা কি করতে পারি, সাইন এর মান আমরা ওই যে 0 থেকে 90 পর্যন্ত মান আমরা সহজেই বের করতে পারি। কচের জন্য আবার উল্টা যাবে, সাইনের যেহেতু 0 থেকে 90 পর্যন্ত 0 1 2 3 4 করছিলাম, কসের ক্ষেত্রে উল্টে ফেলাবা, 90 তে হবে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3 এবং এরপর হচ্ছে 4। এটাকেও একই জিনিস 4 দিয়ে ভাগ করে বর্গমূল করবা। চার দিয়ে ভাগ করে আমরা বর্গমূল করব। 4 4 কাটলে 1 হয়, 1 কে বর্গমূল করলে কত, 1 হবে। তাহলে আমাদের 1 পেয়ে গেছি। 3/4 3 এর রুট থাকবে, 4 কে বর্গমূল করলে 2 হবে, 3/2 পেয়ে যাচ্ছি। 2/4 2 আর 4 গুণ কাটাকাটি করলে 2 হবে, 2 কে বর্গমূল করলে √2 হবে, 1/√2 পেয়ে গেছি। এখানে হচ্ছে 1/4 4 কে বর্গমূল করলে 2 হবে, তাহলে কি হবে, 1/4 হয়ে যাবে। এবং 0 কে 4 দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে, এর বর্গমূল করলে আমরা কত পাবো, 0 পাবো। এবং সাইন এবং কসের মান যদি পাই, tan এর মান আমরা এমনি বের করতে পারবো না? সাইন বাই কস করলে আমরা কি পাবো, সাইন এর মান 0 পাই,
কসের মান 1 পাই, 0 কে 1 দিয়ে ভাগ করলে কি হবে? 0 হবে। সাইনের মান কত পাইছি? হাফ পাইছি, এবং কসের মান কত? √3/2, বা হাফ কে যদি √3/2 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত পাবো? 1/√3। অনুরূপভাবে 1/√2 ভাগ হচ্ছে 1/√2, এটা 1/√2 ইন্টু 1 √2/1 কাটাকাটি করলে 1 পাবো। অনুরূপভাবে √3/2 গুণ ওই ভাগ হচ্ছে হাফ, হাফ উপরে চলে গেলে আমরা 2 দিয়ে কাটা যাবে, পেয়ে যাবো কত? √3। আর পরেরটা হচ্ছে অসংজ্ঞায়িত, মানে 1 কে যদি 0 দিয়ে ভাগ করি, এটাকে আগে ইনফিনিটি লিখতো, এখন ইনফিনিটি লেখে না, এটাকে সংজ্ঞা প্রকাশ করা যায় না বলে অসংজ্ঞায়িত শব্দটা ব্যবহার করে। এভাবে আমরা কিন্তু এই কোণের মানগুলো আমরা জানতে পারি। তোমরা কি কিছু বুঝতে পারছো? হ্যালো, আমি যে পদ্ধতিটা শিখালাম এটা কি আগে জানতা? শিখেছিল? অনেক টিচারই শিখানোর কথা, তারপর না যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলেও তোমরা এটা মনে রাখতে পারো, কারণ সূত্রটা মানে মনে রাখার জন্য একটা সহজ পদ্ধতি আর কি। ঠিক আছে? জি স্যার। এখন ছোট্ট একটা সমস্যা দিছে, sin a = 1/√2 হলে sin twice এর মান কত? এখন আমরা যখন 1/√2 সমান সমান কি sin এর একটা মান আছে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম sin কত ডিগ্রির মান? 1/√2 বলতে পারো? পিছনে ফিরে যাই, 45 ডিগ্রি, তাই না? তাহলে আমরা sin a = 1/√2 ইকুয়াল টু লিখতে পারি sin 45 ডিগ্রি, লিখতে পারি না? এখন এই 40 sin বাদ চলে যাবে, তাহলে a = কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। টুয়াইস a = কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। চাইছে কার মান? sin টুয়াইস এ। sin টুয়াইস মানে কি? sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত? কিছুক্ষণ আমরা পেয়ে গেছি, sin 90 ডিগ্রির মান কত? 1। তাহলে sin টুয়াইস এর মান কত? 1। এখান থেকে আছে 1/√2, হাফ, 1, 2, তাহলে আমরা কোনটা ব্যবহার করতে পারবো? 1। ঠিক আছে? এটুক কি আমরা বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, আমরা আগে কিছু জিনিস রেখেছিলাম। একটা অঙ্কে দেওয়া আছে cos θ = যদি হাফ হয় তাহলে cot θ এর মান কোনটি হবে? cot θ সমান কি হবে? আমরা বের করতে পারি তো সবাই? জি স্যার। আচ্ছা, দেখো এখান থেকে তাড়াতাড়ি সহজে বোঝা যায়, আমরা ওই যে ইসে না যায়, দ্যাট মিনস হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে না যায়, এখান থেকে আমরা তাড়াতাড়ি থিটার মানটা যদি বের করতে পারি তাহলে আমরা করতে cot θ এর মান তাড়াতাড়ি বসাইতে পারি। cos θ = হাফ মানে কি? cos কার মান? হাফ। কত ডিগ্রির মান? হাফ। cos হচ্ছে 60 ডিগ্রির মান হাফ। তাহলে cos বাদ যাবে, θ = কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে cot θ মানে কি? cot 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান কত হবে? 1/√3। বুঝা গেছে? জি স্যার। পরে আবার দেখা আছে cos স্কয়ার θ - sin স্কয়ার θ = কত দেওয়া আছে? 1/3। এখন কোশ্চেন আর একটু বোধহয় বাকি ছিল আর কি। হ্যাঁ, এখানে পরের টুক চাইছে cos 4θ - cos sin 4θ সমান কত হবে? মানে যদি cos স্কয়ার θ - sin স্কয়ার θ = হাফ, 1/3 হয়, তাহলে cos cos পাওয়ার 4 - sin পাওয়ার 4 সমান কত হবে? এটা মানটা আমাকে বের করতে হবে। কথা কি বোঝা গেছে? এখন আমরা জানি cos স্কয়ার θ - sin স্কয়ার θ দেওয়া আছে কত? 1/3। এখন আমরা cos স্কয়ার θ এবং sin স্কয়ার θ এর মধ্যে আমরা একটা সূত্র সম্পর্ক জানি, cos স্কয়ার θ + sin স্কয়ার θ = 1। এখন এই sin স্কয়ার θ এর জায়গায় আমরা সেই মানটা বসাবো, তাহলে sin স্কয়ার θ সমান
কি হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা, সেই 1 মাইনাস কস স্কয়ার থিটা আমরা যদি বসাই তাহলে এখানে পাবো আমরা 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4/3, তাহলে এখানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত পাবো 2/3। অনুরূপভাবে আবার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3। এখন cos এর জায়গায় আমরা sin ব্যবহার করব, তাহলে cos স্কয়ার এর জায়গায় লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3, তাহলে এখানে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3। এখন sin স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার দিয়ে যদি আমরা ওই পাশে নিয়ে যাই আর 1/3 এই পাশে নিয়ে আসি তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1/3। এখনই যে আমাদের যেটা হচ্ছে মান চাইছিল এই যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত, তাহলে আমরা ওই cos স্কয়ার থিটা হোল স্কয়ার করি 2/3 হোল স্কয়ার মাইনাস 1/3 হোল স্কয়ার করলে আমরা পাবো 1/3 পাবো। এখান থেকে এইভাবে আমরা তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবো আর কি। আর একটা সমস্যা আছে cot theta minus 30 degree equal to 1/√3 হলে sin theta সমান কত? আমরা এটা কি করে করতে পারি? দেখো সুবিধা হচ্ছে এই cot theta এর পরের শেষের যে মানটা আছে সেই মানটা কত 1/√3, কার মান cot 60 ডিগ্রি মান। তাহলে আমরা দুই cot কেটে যাবে, থাকবে কি theta minus 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। মনে হচ্ছে এটা সমাধান করতে যেন কত কষ্ট হবে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এটাকে সমাধান করে ফেলতে পারি। তাহলে theta minus 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, theta ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে sin theta চাইছে, sin 90 ডিগ্রি মানে কি sin theta এর জায়গায় 90 ডিগ্রি বসাবো ইকুয়াল টু 1। এখানে যে মান দেওয়া থাকবে আমরা খুঁজে দেখব যে এর মধ্যে 1 আছে কিনা, তাহলে আমাদের সেটাই হচ্ছে আমাদের উত্তর। অনুরূপভাবে tan thrice a ইকুয়াল টু হচ্ছে √3 হইলে a এর মান কত, একই জিনিস √3 মানে কি কার মান, √3 হচ্ছে tan 60 ডিগ্রির মান, তাহলে thrice a ইকুয়াল টু tan 60 ডিগ্রি ইকুয়াল টু thrice a ইকুয়াল টু কত 60 ডিগ্রি, a সমান কত 20 ডিগ্রি। আর একটা সমস্যার মধ্যে দেখো 0 ডিগ্রি লেজ অর ইকুয়াল থিটা, লেজ ইকুয়াল 90 ডিগ্রি, এর জন্য sin এর সর্বোচ্চ কত মান হবে, কথা বোঝা যাচ্ছে? দ্যাট মিন্স থিটাটা 0 এর চেয়ে কি বড় কিন্তু 90 ডিগ্রি এর চেয়ে কম, থিটা 0 এর চেয়ে কত বড় এবং 90 ডিগ্রি এর কম যদি হয় তাহলে sin থিটার মান কত হবে। এখানে এখন আমরা যদি sin থিটার মান 90 এর নিচে, দ্যাট মিন্স হচ্ছে কত আছে 90 এর নিচে আছে, সর্বোচ্চ মান কত হতে পারে 90 এর পরে আছে 0 এর পরে আছে কত 30 ডিগ্রি, 30 ডিগ্রির পরে কত আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি পরে কত আছে 60 ডিগ্রি, 60 এর পরে হচ্ছে 90 ডিগ্রি। এর মধ্যে এই sin এর মান আমরা সর্বোচ্চ কত হবে আমরা এখান থেকে আমরা বের করি। sin θ ইকুয়াল টু আমরা ব্যবহার করছি হচ্ছে 90 ডিগ্রির কম, দ্যাট মিন্স 90 ডিগ্রি কম কত হবে, হতে পারে 60 ডিগ্রি, হতে পারে 45 ডিগ্রি, হতে পারে। সেই অনুযায়ী আমরা এখান থেকে সর্বোচ্চ কত হবে 30 হবে না 60 হবে, তাহলে আমরা সর্বোচ্চ আমরা যে মানটা আছে সেই মানটা আমরা ব্যবহার করতে পারবো। চারটা এই তোমাদের এই সাইনের চারটা তো বুঝছো না, ক্লিয়ার সবাই? এই যে কোন বের করার বুঝছো তো, আবার বোঝানো লাগবে না? এরপরে তোমাদের আছে দূরত্ব এবং উচ্চতা। এই দূরত্ব এবং উচ্চতা বের করতে গেলে ত্রিকোণমিতির সাহায্য লাগবে আর কি। আমরা দূরত্ব এবং উচ্চতার সাথে ত্রিকোণমিতির সেই একই সম্পর্ক থাকবে, ভূমি অতিভুজ লম্ব এটা থাকবে, তার সাথে থাকবে পিথাগোরাসের যে উপপাদ্য আছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি জানি তাহলে আমাদের এই দূরত্ব এবং উচ্চতা বের করার জন্য আমাদের জন্য সহজ হবে। দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে পি কিউ আর একটা ত্রিভুজ দেওয়া আছে এবং এই যে পি কিউ পি আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 একক এবং কোণ দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে, আরটা দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে। এখন বলতেছে কিছু বুঝছি, প্রশ্ন করলে? জি স্যার। বলো।
স্যার এর পরবর্তী ক্লাসগুলা কিভাবে নেবেন, অনলাইনে নাকি অফলাইনে? আচ্ছা তোমাদের বলে দেব, ক্লাসটা শেষ হওয়ার পরে তোমাদের বাকি কথাগুলো বলে দেব, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এখন এখন PQ সমান সমান কত? এখন আমরা দেখো, এই যে কিছুক্ষণ আগে সাইন কস ট্যান এর যে সূত্র আমরা ব্যবহার করলাম, সেই সূত্রের সাহায্যে আমরা তাড়াতাড়ি বের করতে পারি। আমাদের চাইছে কি PQ মানে কি লম্ব, PQটা হচ্ছে লম্ব, আর QR টা হচ্ছে ভূমি, আর PR টা হচ্ছে অতিভুজ। আমরা এই যে সাইন থিটা সমান সমান কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? PQ, অতিভুজ কত? PR। তার PQ বাই PR বসাইছি। এখন PQ সমান সমান কত? PR ইন্টু সাইন 60 ডিগ্রি। এখন PR দেওয়া আছে 10 আছে, সাইন 60 মান কত? √3/2। তাহলে এটা কাটাকাটি করলে 5√3। বুঝা যাচ্ছে? আবার পরের আরেকটা অঙ্ক দেখো, BC এর দৈর্ঘ্য কত? এখন BC একটা ত্রিভুজের ছবি দেওয়া আছে, ABC একটা ত্রিভুজ দেওয়া আছে। এই বি কোণের এখানে একটা রেক্টেঙ্গেল আঁকা, মানে কি এটা হচ্ছে সমকোণ বোঝানো হয়। এবং এই বাহুর দৈর্ঘ্য, AC বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তাহলে এখন BC চাইছে। BCটা কি? BCটা আমরা জানি ভূমি, যেটা ভূমির সমান্তরাল থাকে সেটাকে আমরা নরমালি ধরি ভূমি, আর যেটা খাড়া ভাবে থাকে, মনে করো যে তুমি শুয়ে থাকলে সেটা হলো ভূমি, আর দাঁড়ায় থাকলে সেটা হচ্ছে তোমাদের লম্ব। তাড়াতাড়ি মনে রাখার জন্য আর কি মনে করবো আর কি। তাহলে লম্ব এখানে আগেরটা চেয়েছিল লম্ব, এটা চাচ্ছে এখন ভূমি। ভূমি কার সাথে, কোন সূত্রের সাথে সম্পর্কযুক্ত? কসের সাথে, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখানে আগে সাইন ব্যবহার করছি, এখন কি ব্যবহার করব? কস ব্যবহার করব। কস 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে BC বাই AC। তাহলে BC সমান সমান AC ইন্টু কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে BC এর মান হচ্ছে 4, হাফ করলে 2 মিটার। এখন আরেকটা ছোট দিছে, সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিম্নের কোণটি সত্য হবে। দ্যাট মিনস, এই যে আমরা একটা ত্রিভুজ দেখো, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই 70 ডিগ্রি কোণ যেটা দেওয়া আছে, অঙ্কনের ক্ষেত্রে কোনটা মানে সঠিক হবে? এটা হচ্ছে অতিভুজ সমান সমান লম্ব। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ আর লম্ব কি কখনো সমান হবে? কখনোই সমান হবে না। তাহলে এটা ঠিক হবে না। ভূমি লেস দেন লম্ব, ভূমিটা লম্বর চেয়ে কি ছোট, এটা কি ঠিক হবে না বড়? এখন ভূমি বড় হবে না লম্ব বড় হবে? তবে তোমাদের এটা জানার জন্য ছোট্ট একটা মনে, যার কোণ যদি বড় হয় বাহু কি হবে? ছোট হবে। কোণ বড় হলে কি হবে? বাহু ছোট হবে। দ্যাট মিনস ভূমির সাথে যে কোণটা আছে এটা বড় আছে, তাহলে এইটা কি হবে? লম্বর চেয়ে সবসময় ছোট হবে, লম্বর চেয়ে ছোট হবে। দ্যাট মিনস ভূমি লেস দেন কি হবে? লম্ব হবে। কথা বোঝা গেছে? আর কোণ ছোট হলে বাহু বড় হবে। এটা একটু মনে রাখলেই হয়ে যাবে, যেটা কোণ বড় হবে ওইটার বাহু ছোট হবে, যেটার কোণ ছোট হবে ওটার বাহু বড় হবে। একটি মিনারের উচ্চতা 60√3 মিটার এবং এর ছায়ার দৈর্ঘ্য 60 মিটার হলে অবনতি, দ্যাট মিনস হচ্ছে উন্নতি অবনতি আমরা বুঝি কিনা? দ্যাট মিনস আমরা যদি এই যে হরিজন্টাল লাইনের উপর দিকে কোনো কোণ নেই সেটাকে উন্নতি বলি, আবার নিচের দিকে কোণ যদি আমরা নেই সেটাকে আমরা বলছি অবনতি কোণ। তাহলে একটি মিনারের অবনতি, দ্যাট মিনস এই হরিজন্টাল লাইনের নিচ দিকে এই কোণটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে আমরা বলবো অবনতি কোণ। ছায়ার দৈর্ঘ্যটা দেওয়া আছে, এই ছায়ার দৈর্ঘ্যটা কত? 60 মিটার হলে অবনতি কোণ, এই যে কোণটা কত আছে সেই কোণটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা জানি, দেখো উচ্চতা দেওয়া আছে কত? 60√3 দেওয়া আছে এবং এর ভূমিটা দেওয়া আছে কত? 60 মিটার দেওয়া আছে।
আমরা tan এর সূত্রের সাহায্যে জানি tan θ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। তা লম্ব বাই ভূমি আমরা যদি ব্যবহার করি tan θ ইকুয়াল টু √3 পাবো। এখন √3 tan কত ডিগ্রির মান আমরা এটা জানি tan 60 ডিগ্রির মান। তাহলে tan tan যদি কেটে যায় থাকে θ আর 60 ডিগ্রি। θ ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি। বুঝতে পারছি সবাই? এই তোমাদের সারা শব্দ পাই না, ঘটনা কি? জি স্যার, বুঝতে পারছি। এরকম জিনিসই থাকবে তোমাদের, কথা কি বুঝছো? এখন আরো কিছু দেখো, ছোট্ট ছোট্ট কিছু প্রবলেম আছে। একটি চাকার ব্যাস 14 সেন্টিমিটার হলে পরিধি আসন্ন মান পর্যন্ত কত? এখন হচ্ছে এই একটা চাকার ব্যাস দিয়ে দেওয়াতে পরিধি সমান সমান কি জানি আমরা সবাই? জি স্যার, 2 পাই আর। 2 পাই আর। আমি যদি এখানে দেওয়া আছে কি ব্যাস দেওয়া আছে, তাই না? আমি ব্যাসের রেসপেক্টে যদি করি তাহলে কি হবে? তুমি ব্যাসার্ধের রেসপেক্টে পাচ্ছ 2 পাই আর। আমি যদি পাই ডি বলি আর সমান সমান কত? 14 স্যার। না না, আর 14 আর এবং ইসের মধ্যে যেটা সম্পর্ক কিছুক্ষণ আগে আমরা তৈরি করলাম মনে নাই? এই একটা বৃত্ত মনে করো, তাই না? এইটা হচ্ছে আর, আর এটা হচ্ছে ডায়ামিটার ডি। তাহলে ডি সমান সমান লিখে হচ্ছে কত? টুয়াইস আর। ডি সমান সমান কত লেখা হয়? ডি মানে হচ্ছে টুয়াইস আর। আর ইকুয়াল টু কত? ডি বাই 2 না? আর ইকুয়াল টু কত? এখন তুমি বললে 2 পাই আর, ঠিক আছে, আমিও মেনে নিলাম 2 পাই আর। আমি যদি 2টাকে আর এর পাশে নিয়ে যাই, অসুবিধা কিছু আছে? টুয়াইস আর মানে কি? টুয়াইস আর মানে কি? ডি না? তাহলে আমরা পাই ডি লিখতে পারি না? দ্যাট মিন্স আমরা বৃত্তের পরিধি 2 পাই আর ব্যবহার করতে পারি অথবা পাই ডিও ব্যবহার করতে পারি। আমরা তাড়াতাড়ি লেখার জন্য যেহেতু ব্যাস দেওয়া আছে আমরা পাই ডি ব্যবহার করব। পরিধি ইকুয়াল টু পাই ডি, পাই মান দেওয়া আছে আর ব্যাস দেওয়া আছে 14, গুণ করলে যে ফলটা পাবো সেই ফলটা আমরা এখানে বসাই দেব। ঠিক আছে? বলতেছে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত, বৃত্তে কোন চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত হবে? মানে কোন চাপ যদি কেন্দ্রে 60 ডিগ্রি, মানে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, মানে এই বৃত্তের ব্যাসটা দেওয়া আছে কত? ব্যাস দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখন একটা চাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই যে চাপের দৈর্ঘ্যটা কত হবে? এই চাপের দৈর্ঘ্যটা কত হবে? এখন আমরা সূত্র একটা ফর্মুলা জানি, বৃত্তচাপ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু কেন্দ্রীয় কোণ। বৃত্তচাপ সমান সমান আমরা কি লিখতে পারি? ব্যাসার্ধ ইনটু কেন্দ্রীয় কোণ। এখন বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, কেন্দ্রীয় কোণ যদি থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি r থিটা। যেহেতু এখানে কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে, আর মানে কি d বাই 2, আমরা ব্যাসের রেসপেক্টে বের করতে পারি d বাই 2 ইনটু থিটা। এখন d দেওয়া আছে কত? 5 বাই 2 ইনটু, এখন থিটা আমরা ওই 60 ডিগ্রিকে আমরা কিসে করতে হবে? রেডিয়ানে প্রকাশ করতে হবে। দ্যাট মিন্স 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, অনুরূপভাবে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180। ওই হিসাবে পাই বাই 100 ইন্টু 60 করলে আমাদের 60 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করা হবে এবং এখান থেকে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব 2.6। একটু কি কিছু বুঝছো তোমরা? জি স্যার, বুঝছি। এটা তো জানার থাকার কথা ছিল, আছে বোধহয় সবাই। 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান, তাই না? 1 ডিগ্রি সমান সমান কত? 100 হচ্ছে পাই বাই কত হবে? 180। পাই বাই কত হবে? 180। তা 60 ডিগ্রি সমান সমান কত? একে আমরা 60 দিয়ে গুণ করে নেব। বুঝা গেছে? ওই তাই পাই বাই 180 গুণ 60, ওই 60 ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করছি। প্রকাশ করে যে সংখ্যাটা পাইছি 2 পয়েন্ট কত হয়েছে? 6 হয়ে গেছে।
একটি চাকার ব্যাস, একটি চাকা 120 পাই সেন্টিমিটার পথ যেতে 12 বার ঘোরে। চাকাটির ব্যাস কত? মনে করো একটা চাকাটা তো একটা বৃত্ত, তাই না? একবার ঘোরা মানে কি? একবার ঘোরার শব্দ অর্থ কি? পুরা চাকাটার পরিধি একবার মুভ করে না? তাহলে আমাদের একবার ঘুরলে কতটুকু পথ যাবে? কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম, মানে বৃত্তের পরিধি বা চাকার পরিধি সমান সমান কত? তোমরা বলছিলে 2πr। যেহেতু আমাদের ব্যাস যখন দেওয়া থাকে πr না ব্যবহার করে আমরা ব্যাসের রেসপেক্টে ব্যবহার করব, তখন কি ব্যবহার করব? πd ব্যবহার করব। বুঝা গেছে? তাহলে বৃত্তে একবার ঘুরে কত? πd। 12 বার ঘুরবে, 12 × πd। কথা বুঝা গেছে? এখন 12 πd সমান সমান বলে দিছে কত সেন্টিমিটার? 120 পাই সেন্টিমিটার। এটার মান আমরা 120 বসাবো। এখান থেকে আমরা ডি এর মানটা আমরা পেয়ে যাব। ডি এর মান কত? 10 সেন্টিমিটার। আর এটা আছে, আমাদের সময় বোধহয় শেষের দিকে চলে আসছে, তারপরেও দুইটি চাকার পরিধি পার্থক্য 20 সেন্টিমিটার হলে তাদের ব্যাসের পার্থক্য কত? কিছুক্ষণ আগে আমরা শিখছি পরিধি ইকুয়াল টু πd। এখন একটা চাকার ব্যাস যদি d1 হয় আর একটা চাকার ব্যাস যদি d2 হয়, তাহলে দুইটা চাকার পরিধির পার্থক্য কত? πd1 - πd2। তাহলে পাইটা আমরা আগে বাইরে রেখে d1 মাইনাস কত? π × d1 - d2। পার্থক্য দেওয়া আছে কত? 40 দেওয়া আছে। এখন এই 40 কে π দিয়ে যদি আমরা ভাগ করি, যেটা পাবো সেটাই হচ্ছে ব্যাসের মধ্যে আমরা পার্থক্য পেয়ে যাব। এভাবে মোটামুটি আমরা যে ছোট্ট ছোট্ট অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা করতে পারবো। পারা যাবে? এখন মেইন জি ব্যাপার স্যার। হচ্ছে তোমাদের একটু পরিশ্রম করতে হবে। দেখবা যে বাইরে তোমাদের কিছু ভর্তির সহায়িকা কিছু পাওয়া যাচ্ছে। ওই সহায়িকাটা নিজে নিজে সলভ করার ব্যবস্থা করতে হবে। কিভাবে সলভ করা যায়, সহজে কিভাবে সলভ করা যায়, এই সলভ করার পদ্ধতিটা যদি তোমার আয়ত্ত করতে পারো, দ্যাট মিনস হচ্ছে তোমার এই যে আমরা বেসিক যে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি, এই বেসিক জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি খুব দ্রুতই অঙ্কগুলো করে সাফল্য অর্জন করতে পারবা। আর যদি মনে করো যে না, আছে তো আমি পারি, প্র্যাকটিস নাই, তাহলে দেখবা যে হলে যায় যে একটা এমন ভাবে আটকে যাবে যে তুমি তখন আর আগাইতে পারবা না। ঠিক আছে? এখন যে আমরা যে ক্লাস পাতিগুলো নিলাম, এটা তোমাদের কি ভালো লাগছে না খারাপ লাগছে? এটা হয়তো তোমরা তোমাদের মন্তব্যের মধ্যে প্রকাশ করবা। এই যে আমরা 1 ঘন্টা সময়ের মধ্যে আমাদের যতটুকু তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, এর থেকে যদি তোমাদের উপকার আসে, আমরা মনে করব যে আমাদের এই যে চেষ্টা তোমাদের জন্য সফল হয়েছে। এর পরবর্তীতে যে কথাটা তোমরা বললে, তোমরা যদি মানে পরবর্তীতে যদি আমাদের সাথে থাকতে চাও, তাহলে এই প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে বা এই যে আমাদের অ্যাডমিশনের জন্য যে তথ্যগুলো দেওয়া আছে, এদের সাথে যোগাযোগ করবা। এদের সাথে যোগাযোগ করলে এরা হয়তো তোমাদের টাইম টেবিল গুলো বলে দিবে এবং কোন পদ্ধতিতে আমরা পরবর্তী স্টেপগুলোতে যাব সেই পদ্ধতিগুলো তোমাদের জানিয়ে দিবে। কথা কি বোঝা গেছে? আর বিশেষ কিছু না বলি, সবাই আমাদের সাথে থাকার জন্য, এবং তোমরা সবাই সফল কাম হও, বিভিন্ন সরকারি পলিটেকনিক গুলোতে ভর্তি হও। আর পরিশেষে যদি বলি, সরকারি পলিটেকনিকে যদি যে কোনো কারণে হোক, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকে।